হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 3-এর 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা উপশক্তি পর্যন্ত পড়ছিলাম। তো আজকে আমাদের পাঠ হচ্ছে এখান থেকে শুরু হবে, যেটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, যে আমরা কিভাবে ইলেকট্রন গুলোকে বিন্যাস করব, তার পদ্ধতিগুলো কেমন, সেগুলো সম্পর্কে আজকে হচ্ছে ধারণা লাভ করব। তো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের মূলত 3টা নীতি আছে। একটা হচ্ছে পাউলির বর্জন নীতি, একটা হচ্ছে আউফবাউ নীতি, একটা হচ্ছে হুনসের নীতি। এই 3টা নীতি মূলত আপনাদের উচ্চ মাধ্যমিকে যে আছে ইন্টারে, আপনারা সেই রসায়ন বইয়ে ধারণা লাভ করবেন। এখানে এই নীতিগুলোর মূল ধারণা নিয়ে পরমাণু ইলেকট্রন বিন্যাস সংক্ষেপে আলোচনা করলো। এই 3টা জাস্ট সংক্ষেপে এখানে জাস্ট আলোচনা করা হবে। তো পরমাণুতে ইলেকট্রন প্রথমে আগে সবসময় মনে রাখবেন যে সর্বনিম্ন শক্তির অরবিটালে আগে যায়, তারপর হচ্ছে কি উচ্চ শক্তির গুলোতে পরে ইলেকট্রন প্রবেশ করে। যে অরবিটালের শক্তি কম সে অরবিটালে ইলেকট্রন আগে যাবে, আর যে অরবিটালে ইলেকট্রন শক্তি মানে শক্তিটা বেশি সেখানে হচ্ছে ইলেকট্রন কি পরে প্রবেশ করবে। তো এটা আমরা আসলে বুঝবো কিভাবে যে কোন অরবিটাল কে শক্তিশালী কে কম শক্তিশালী? তো এটা বোঝার জন্য একটা সূত্র আছে, যেমন অরবিটালের মধ্যে কোনটা শক্তি কম আর কোনটা শক্তি বেশি তা অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান এন আর উপশক্তি স্তর যেটা এল দ্বারা প্রকাশ করা হয়, এই দুইটার যোগফলের উপর নির্ভর করে। তার মানে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এন প্লাস এল। তাহলে এন প্লাস এল এর মান যদি কোনো অরবিটালের এন প্লাস এল এর মান যদি কম হয়, তাহলে বুঝে নেবেন সেটা হচ্ছে কি কম শক্তি স্তর সম্পন্ন। আর যদি এন প্লাস এল এল এর মান যদি বেশি হয়, তাহলে সেটা কি অধিক শক্তি স্তর সম্পন্ন। তাহলে কম শক্তি স্তর ইলেকট্রন আগে যাবে, আর উচ্চ শক্তি স্তর ইলেকট্রন পরে প্রবেশ করবে। ঠিক আছে? যেমন আমরা যদি উদাহরণের জন্য এখানে দেখি যে 3D অরবিটালের জন্য, মানে 3D নামের একটা অরবিটাল, এটা আমরা ধরে নিতেছি, এবং সেখানে দেখতেছি এন এর মান কত 3, আর ডি ডি এর ভ্যালু কি আমি বলছিলাম এস পি ডি, তার মানে হচ্ছে কি 0 1 2। তাহলে 3 আর এল এর ভ্যালু হচ্ছে 2। এই দুটাকে যদি আমি যোগ করি আমার অ্যান্সার কত আসে? 5 আসে। আর 4s নামের আরেকটা অরবিটাল আছে, সেটাকে যদি আমি নেই তাহলে এখানে দেখতেছি আমার 4, আর এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 4 + 0 কত হয়? 4 হয়। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এখানে 4s অরবিটালের মান কম আর 3D অরবিটালের পাওয়ার কি বেশি। তার মানে ইলেকট্রন আগে 4s এ যাবে, তারপরে হচ্ছে 3D তে প্রবেশ করবে। ঠিক আছে? তো এখানে বলাই আছে যে কাজে 3D অরবিটালের চেয়ে 4s অরবিটালের কম শক্তি সম্পন্ন, তাই ইলেকট্রন প্রথমে আগে 4s অরবিটালে যাবে, তারপর 3D অরবিটালে প্রবেশ করবে। আবার এবার যদি এমন হয় যে দুইটা অরবিটালের মান যদি সেম চলে আসে, তখন কি হবে? তো এখানে সেটাই বলা হচ্ছে যে দুইটা অরবিটালের মান যদি সমান হয়, তাহলে যে অরবিটালের এন এর মান কম সেই অরবিটালের শক্তি কি হবে? কম হবে, এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন একটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, যেমন 3D আর 4p অরবিটালের মধ্যে আমরা দেখছি এন প্লাস এল যদি করি 3 + 2, এই যে প্রথমটার জন্য 5 আসে, সেকেন্ডটার জন্য পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 1, আর এখানে তো 4 আছে, 4 + 1 কত হয়? 5। দুইটাই দেখতেছি 5 5 আসছে, কিন্তু 3D অরবিটালে এন এর ভ্যালু কি দেখেন তো কম না? এই যে এটা 3 আর এটা হচ্ছে 4। তাহলে এন এর মান যার কম সেটা হচ্ছে কম শক্তি সম্পন্ন, এবং সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর 4p তে মান বেশি হওয়ার কারণে সেটা কি পরে ইলেকট্রনটা প্রবেশ করবে। আগে 3টা পূরণ করবে, পূরণ করার পরে তারপরে 4p তে যাবে। ঠিক আছে? তো এই হিসাব অনুযায়ী পরমাণুর অরবিটালের ক্রমবর্ধমান শক্তি হবে এরকম, যে বিজ্ঞানীরা হচ্ছে আপনার তো প্রতিটা এরকম ভাবে চেক করা পসিবল না, তো ওরা হচ্ছে কি করছে একটা প্যাটার্ন দিয়ে দিছে যে ইলেকট্রন গুলা এইভাবে আসলে বিন্যস্ত হয়, যে 1s এর পরে 2s এ যায়, 2s এর পর 2p, 2p ফিল আপ হয়ে গেলে 3s, 3s এর পরে 3p 4s। আপনারা যদি এটা মুখস্থ রাখতে পারেন তাহলে আপনাদের আর হিসাব করে করে দেখতে হবে না যে কোন অরবিটালের শক্তি কম বা বেশি। ঠিক আছে? এটা আপনাদের মনে রাখতেই হবে। তো উপশক্তি স্তর শক্তির ক্রমগুলো মনে রাখার জন্য 3.04 চিত্রে উপস্থাপিত ছকের সাহায্য আমরা নিতে পারি। যেমন আপনারা যদি এটা মনে রাখতে নাও পারেন, তাহলে পরীক্ষায় এটা কিন্তু রাফে করতে পারেন। যেমন হচ্ছে কিভাবে, যে এই রোটা একটু খেয়াল করেন, এখানে কি লিখছে 1 থেকে 8 পর্যন্ত আপনার আগে লিখে ফেলবেন, এবং সবগুলোর মান এস বসাই নেবেন। তারপরে হচ্ছে প্রথমে 1 দিয়ে শুরু করছেন, এরপর নেক্সট কত 2 দিয়ে শুরু করবেন। 2 থেকে মানে উপর থেকে আর নিচে থেকে এক এক করে কমতে থাকবে। ঠিক আছে? যেমন উপর থেকে একটা ক্রস হয়ে গেল, 8টা ক্রস হয়ে গেল, তারপরে কি আছে 2p, একদম 2 থেকে আমরা 7 পর্যন্ত পি নিব। আবার সেম টেকনিকে এবার 2 নিচের 7 বাদ, 3 থেকে 6 পর্যন্ত, তারপরে আবার উপর দুইটা বাদ 4 আর 5 এর একটু পর্যন্ত আমরা থেমে যাব। তো ইলেকট্রন কিভাবে আমরা দেখবো, যে এই যে ফার্স্টে 1s এ যাবে, তারপরে কোথায় 2s, 2s এর পরে এভাবে ঘুরে সাপের মতো 2p তে যাবে, 2p পরে কোথায় যাবে 3s, 3s এর পরে 4s এ যাবে, 4s এর পরে 3p তে যাবে, 3p পরে 4d, এভাবে কন্টিনিউ মানে যেরকম সাপের মতো যেতে থাকবে। তখনই আপনারা দেখবেন যে এটার সাথে মিলে গেছে। ঠিক আছে? এটা শর্টকাট টেকনিক, যদি মুখস্থ রাখতে আপনারা না পারেন। তো আমরা দেখতেছি যে অ্যাশ শক্তি স্তরে সর্বোচ্চ, আমরা আগেরটাতেও দেখছি আগের পাঠে, যে অ্যাশ উপশক্তি স্তরে হাইয়েস্ট কটা থাকতে পারে? দুইটা থাকতে পারে। পি তে থাকতে পারে 6টা,
ডিতে থাকতে পারে 10টা ইলেকট্রন, আর এফ এ থাকতে পারে হায়েস্ট 14টা ইলেকট্রন থাকতে পারে। তো এই নীতি অনুসারে আমরা যদি কয়েকটা মৌল ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে আমরা দেখতেছি যে পটাশিয়ামের এই যে 19 আছে, কিভাবে করব? প্রথমে কে আসে আমরা দেখতেছি 1s, তারপর হচ্ছে 2s, তাহলে 1s 2s লিখলাম। লিখার পরে 1s এস এ কয়টা হায়েস্ট থাকতে পারে? দুইটা থাকতে পারে। আবার 2s এর মধ্যে কয়টা থাকতে পারে? দুইটা। এরকম করে করে ওরা কি করছে? ইলেকট্রন বিন্যাসটা করছে, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা মোলার ইলেকট্রন বিন্যাসটা আমরা এই পদ্ধতিটা ফলো করে কিন্তু বের করে ফেলতে পারি, ঠিক আছে? তো যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম, তাই পটাশিয়ামের ক্ষেত্রে 19তম যে ইলেকট্রনটা আছে সেটা 3d অরবিটালে প্রবেশ আগে না করে আগে কোথায় যাবে? 4s অরবিটালে প্রবেশ করে, ঠিক আছে? মানে 3d তে না, যে দেখেন 3s 3p, তারপরে কোথায় যাবে দেখেন তো? 3s, তারপর হচ্ছে 3p, এই যে 4s, দেখেন 3s 2p, 2pর পরে এভাবে যে 4s এর পরে তারপর 3p তে যাবে, ঠিক আছে? আগে হচ্ছে 4s এ যাবে। যে আমরা যদি এখানে দেখি, এই যে 3pর পরে কে আসবে? 3pর পরে আসবে হচ্ছে 4s আসবে। তাহলে এই জন্য 3pর পরে আমরা 4sটা লিখছি। ওকে, 4s এ আগে ইলেকট্রন গেছে, 3d লিখি নাই কিন্তু, ঠিক আছে? আপনারা ভুল করবেন না। তো এখানে কিন্তু ক্রম আকারে সাজানো দেওয়া আছে, এটা না জানলে কিন্তু এখানে ইলেকট্রন বিন্যাস গুলো করতে পারবেন না। ওকে, আচ্ছা। তারপর আমরা যদি দেখি 1920তম ইলেকট্রন দুইটা 4s অরবিটাল পূরণ করে 21তম ইলেকট্রনটা পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন 3d অরবিটাল প্রবেশ করছে। এবং পরেরগুলোর ক্ষেত্রে যদি দেখি, সেটা আগে 4s এর সবগুলো পূরণ করছে। এই যে এটার ক্ষেত্রে 4s এ পূরণ করার পরে তারপরে 3d তে একটা ইলেকট্রন চলে আসছে, ঠিক আছে? এটার ক্ষেত্রে দুইটা আসছে। ওকে, তারপর হচ্ছে বিশেষ করে মনে রাখতে হবে যে যখন ইলেকট্রন বিন্যাস লিখবে তখন একই প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তর পাশাপাশি লিখবে। যেমন এই যে 1 এর গুলো একসাথে লিখতে বলতেছে, 2 এর গুলো একসাথে, যদিও তারা হচ্ছে কি, মানে আমি যদি এখানে তাকাই একটা জিনিস খেয়াল করেন, যে 3s এর পরে 3p তারপর 4s আসার কথা, তাই না? কিন্তু ওরা লিখছে কি, ওরা 3d টা একসাথে আগে লিখে ফেলছে, তারপরে 4s লিখছে, ঠিক আছে? এটা কারণ হচ্ছে আমরা হচ্ছে নিয়মটা হচ্ছে আমাদের এই যে 3 যেগুলো আছে সেগুলো একসাথে, 4 এর যেগুলো একসাথে লিখতে হয়, কিন্তু ইলেকট্রন বসানোর সময় আমরা কোনটায় আগে যাবে সেটা আগে বসায় তারপরে বাকিগুলো পূরণ করবো, ঠিক আছে? এবং বিশেষ করে মনে রাখতে হবে যে যখন ইলেকট্রন বিন্যাস লিখবে তখন একই প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তর পাশাপাশি লিখবে, তা না হলে ইলেকট্রন বিন্যাস লেখার সময় ভুল হইতে পারে, ঠিক আছে? যেমন ফেরাস 26-এর জন্য ওরা করে দিছে, যেমন এটা হচ্ছে n = 1, মানে কি 1 নম্বর প্রধান শক্তি স্তর, 2 নম্বর প্রধান শক্তি স্তর, 3 নম্বর প্রধান শক্তি স্তর, 4 নম্বর প্রধান শক্তি স্তর। আর ভিতর যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে উপশক্তি স্তর, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর, এটা হচ্ছে উপশক্তি স্তর। ওকে, তো এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারি। এক্ষেত্রে 4s অরবিটাল ইলেকট্রন 3d অরবিটালের আগে প্রবেশ করায়, যে লিখছি আমরা একসাথে, কিন্তু বসানোর সময় তোমার হচ্ছে কি 4s এ আমরা আগে দুইটা পূরণ করে নিব, তারপরে 3d ফাঁকা থাকলে 3d তে সেগুলো প্রবেশ করায় দিই, ঠিক আছে? লিখার সময় পাশাপাশি লিখবো। তো এবার কিছু দেখি যে ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সবকিছুরই কিছু ব্যতিক্রম আছে, তো এদের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে। যেমন সাধারণভাবে দেখা যায় একই উপশক্তি স্তর পি এবং ডি এর অরবিটাল গুলো অর্ধেক পূর্ণ, মানে পি কিউব আকারে, অথবা d5 মানে অর্ধেক আকারে। কারণ কি, পিতে হাইস্ট কটা থাকতে পারে? 6টা থাকতে পারে না? 6-এর অর্ধেক কত? 3। ডিতে হাইস্ট কটা ইলেকট্রন থাকতে পারে? 10। তাহলে 10-এর অর্ধেক কত? 5। তাহলে এটাকে বলে অর্ধেক পূর্ণ যদি থাকে বা সম্পূর্ণরূপে যদি পূর্ণ হয়, সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি হয়? সুস্থিত হয়, মানে ওই ইলেকট্রনটা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। তাই ক্রোমিয়াম 24 ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক হওয়ার কথা কেমন? আমরা যদি নর্মাল নিয়মে করি, ওই যে আগের নিয়ম অনুযায়ী, তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা এমন হওয়ার কথা। কিন্তু 3d5 অরবিটাল সুস্থিত অর্ধপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষায়, মানে 3d চাই কি, ও চাই যে ও যদি কারো কাছ থেকে আরেকটা ইলেকট্রন নিয়ে আসতে পারে, তাহলে তো 3d5 মানে অর্ধেক পূর্ণ হয়ে যেতে পারে, এটাই ও চায়। তো ও কি করে, 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন 3d অরবিটালের কাছে নিয়ে চলে আসে, তখন 4s এ চলে আসে একটা, এই যে দেখেন। তাহলে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 3d-টা 5 হয়ে গেল, 4s-টা 1 হয়ে গেল। তো কিছু কিছু মৌল আছে যাদের হচ্ছে এরকম ব্যতিক্রম পাওয়া যায়, যেমন হচ্ছে কপারের, ঠিক আছে? আপনারা কপার ক্রোমিয়াম এই দুটো মনে রাখলে মূলত আপাতত হবে, ঠিক আছে? এই দুটো হচ্ছে আপনাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রকাশ করে। যেমন কপারের ক্ষেত্রে যদি দেখি, কপারের নর্মাল ইলেকট্রন বিন্যাসে লাস্টে কি হওয়ার কথা? 3d9 আর 4s2 হওয়ার কথা নর্মাল নিয়মে যদি করি। কিন্তু ওই যে দেখেন 9, ও যদি আরেকটা ইলেকট্রন পায় তাহলে সেটা সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যাবে। তো ও কি করে, 4s থেকে একটা ইলেকট্রন জোর করে নিয়ে নেয়, তাহলে এই যে 3d10 হয়ে যায় আর 4s1 হয়ে যায়। তো এরকম কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে? এবার লাস্টের টপিক আমাদের এই চ্যাপ্টার, যেটা হচ্ছে আইসোটোপ, ঠিক আছে? আইসোটোপটা আপনাদের হয়তো আগের ক্লাসেও পড়া হয়েছে, তাও আমরা পড়তেছি, দেখি কি বলা হয়। তো যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। আমরা আবার পড়ি, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, মানে ধরেন আইসোটোপকে নর্মালি ধরা হয় একটা মৌলের ভ্যারিয়েন্ট হিসাবে, ভার্সন হিসাবে। ধরেন একটা মৌলের 3 রকমের ভ্যারিয়েন্ট আছে, 3 রকম ভ্যারিয়েন্টের মধ্যে সবার প্রোটন সংখ্যা সমান, কিন্তু তাদের ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা যে আছে তারা কি হয়? ভিন্ন হয়। তাহলে এদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। যেমন দেখেন, আমরা উদাহরণ দিয়ে দেখবো যে 3.09 টেবিলে দেখানো 3টা এইচ পরমাণুর প্রোটন সংখ্যা সমান, কাজেই তারা একে অপরের আইসোটোপ।
3.4। তাহলে আমরা 3.4টা একটু দেখি 0.4 কোথায়। তো এখানে একটু ছোট্ট ভুল আছে, এটা 3.8 হবে, এই যে নিচেরটা হবে। এখানে আমরা দেখতেছি, এই দেখেন হাইড্রোজেন তিনটাই কিন্তু হাইড্রোজেনের, ঠিক আছে। হাইড্রোজেনের ওয়ান ওয়ান দ্বারা বোঝাচ্ছে কি, তাদের এই যে নিচেরটা ধরেন প্রোটন সংখ্যা, নিচেরটা সবার ওয়ান ওয়ান ওয়ান, মানে প্রোটন সংখ্যা সবার সমান, কিন্তু ভর সংখ্যা যে আছে দেখেন, প্রথমটা হচ্ছে ওয়ান, পরেরটা টু, পরেরটা হচ্ছে থ্রি। এজন্য এদেরকে বলা হয় প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। হাইড্রোজেনের তিনটা আইসোটোপের নাম হচ্ছে এরকম। তো তিনটা হাইড্রোজেন পরমাণু প্রোটন, কাজেই তারা একে অপরের আইসোটোপ। আবার হাইড্রোজেনের 7টা আইসোটোপও কিন্তু মাঝে মাঝে আছে, যেমন হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। এর মধ্যে শুধুমাত্র তিনটা প্রকৃতিতে পাওয়া যায়, ন্যাচারালি পাওয়া যায়, আর অন্যগুলোকে ল্যাবরেটরিতে মানে কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে। যেমন এই যে প্রোটন সংখ্যা সবার এক, ভর সংখ্যা সবার চেঞ্জ, আর নিউট্রন সংখ্যাও সবার পরিবর্তন। এই যে আমরা টু মাইনাস কিভাবে বের করছি, যে 1 - 1 0, 2 - 1 1, 3 - 1 2, ঠিক আছে। তাহলে এই যে আইসোটোপ মূলত কি, আইসোটোপ হচ্ছে একটা মৌলেরই কয়েকটা ভার্সন থাকা, ঠিক আছে, কয়েকটা ভ্যারিয়েন্ট থাকা, এরকম আর কি। তো এরপরে যে টপিকটা আছে সেটা আমরা শিখবো হচ্ছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করে। আচ্ছা, এটা কিভাবে বের করে আমরা একটু দেখি। যে আমরা আগেই জেনেছি যে কোনো মৌলের পরমাণুর ভর সংখ্যা হলো পরমাণুতে উপস্থিত কি তার প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলটাকে কিন্তু মূলত ভর সংখ্যা বলা হয়। তো তাহলে ভর সংখ্যা নিশ্চয়ই একটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে। কখনো কি দশমিক মান আসা সম্ভব ভর সংখ্যার? নর্মালি পসিবল না। কিন্তু তুমি যদি কপারে পারমাণবিক ভর থেকে দেখো, তাহলে দেখবা তার ভর হচ্ছে কত, 63.5। তাহলে এটা তো পূর্ণ সংখ্যা হইলো না, এটা তো দশমিক হয়ে গেল। আর ক্লোরিনের পারমাণবিক ভর আসতেছে 35.5। তাহলে এটা কিভাবে সম্ভব? আমরা বলতেছি সেটা পূর্ণ সংখ্যা আসার কথা, কিন্তু আমাদের মান আসলে দেখাচ্ছে, আপনি যদি পর্যায় সারণীতে দেখেন তাহলে হচ্ছে পয়েন্টে আসতেছে কেন? তো এটা কিভাবে সম্ভব? আসলে এটি হলো তার আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আপেক্ষিক পারমাণবিক ভরটা কি আমরা একটু দেখি, যে সেটি কি বা তার দরকারি বা কি। নিচে এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করা হলো, আসলে আমরা উদাহরণ দিয়ে দেখি, আসলে বোঝার চেষ্টা করি। যেমন ফ্লোরিনের একটা পরমাণুর ভর হলো 3.16 × 10⁻23, আর অ্যালুমিনিয়ামের হচ্ছে এটা, ঠিক আছে। দুইটার ভর দেওয়া আছে, একটা পরমাণু, ঠিক আছে, একটা পরমাণু ভর দেওয়া আছে। তো কার্যক্ষেত্রে এত কম ভর ব্যবহার করা কি অনেক সমস্যা, কারণ এটা মাইনাসের মান, তাই না। 10⁻⁻ কোনো কিছু থাকা মানে কি অনেক ছোট ভ্যালু। তো সেই জন্য একটা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশকে একক হিসাবে ধরে তার সাপেক্ষে পরমাণুর ভর মাপা হয়। তো বিজ্ঞানীরা কি করলো, বিজ্ঞানীরা হচ্ছে কার্বন নামের 12 আইসোটোপ যেটা আছে, তার থেকে মাত্র 12/1 অংশটাকে ওরা পরমাণুর ভর মাপার জন্য একক ধরে নিছে, ঠিক আছে। এখন ওর সাপেক্ষে দুনিয়ার সকল পরমাণুর ভর তারা মাপবে। তো কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশকে যদি আমি প্রকাশ করি, তাহলে সেটার ভ্যালু হয় হচ্ছে খুবই, এটাও খুব ছোট একটা ভ্যালু। ভালো, কারণ ছোট একক ধরছে কেন, যাতে এগুলোও ছোটগুলো আমরা সহজে মাপতে পারি, ঠিক আছে। এককটাকে ওরা ছোট ধরে নিছে, এটার মান ফিক্সড। এখন কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র কি, যে মৌলের একটা পরমাণু ভর যদি আমার জানা থাকে, আমি তাকে যদি এই মানটা দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু তার আপেক্ষিক পারমাণবিক ভরটা চলে আসে। যেমন কিভাবে, যেমন কোন মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর যদি জানা থাকে, আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। এক্ষেত্রে ওই মৌলের একটা পরমাণুর প্রকৃত ভরকে এত দ্বারা ভাগ করতে হবে জাস্ট, ঠিক আছে। যেমন দেখেন, যে অ্যালুমিনিয়াম যেটা বলছিল যে আগের, এই যে এখানে অ্যালুমিনিয়ামের একটা পরমাণু ভর কত ছিল, এটা না। তাহলে ওরা কি করতেছে, এটাকে এই যে এটাকে 1.6 এটা দ্বারা ভাগ করতেছে। ভাগ করার পর কত পাইছে, 27 পাইছে। তাহলে হচ্ছে কোন মোলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো দুইটা ভরের মূলত অনুপাত। সেজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না, যেহেতু আমরা কি করি, দুইটার ভরের অনুপাত আকারে লিখি, জাস্ট ভাগ করছি দুইটাকে, তাই না। জাস্ট দুইটা ছোট ভ্যালুকে আমরা হচ্ছে একটা সাপেক্ষে বের করছি, এই জন্য তার ভ্যালুটা সুন্দর একটা ভ্যালু আসছে। এটা কত আসছে, 27 আসছে, এবং সেটাই হচ্ছে তার কি মূলের আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে। মূলত দুইটা ভরের জাস্ট অনুপাত, ভাগ আকারে প্রকাশ। এখন আপনার প্রশ্নে দুইটা টাইপের অঙ্ক আসতে পারে পরীক্ষায়। একটা হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে আপেক্ষিক ভর বের করো, অথবা তার উল্টাটা, আপনাকে আপেক্ষিক ভর দেওয়া থাকবে, তার আইসোটোপের শতকরা মান বের করা। এটা কিন্তু ক্লাস 9-এও ছিল, আপনারা যারা পড়ছেন। তো আমরা কিভাবে বের করবো আমরা একটু বুঝে নিই। যে প্রকৃতিতে বেশিরভাগ মৌলেরই একাধিক কি আছে, আইসোটোপ আছে, মানে ভ্যারিয়েন্ট আছে। তাই যে মৌলের একাধিক আইসোটোপ আছে, সেই মৌলের সকল আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভরের মান গণনা করতে। একটা জিনিস চিন্তা করেন, আপনার কাছে ধরেন হচ্ছে তিনটা আম আছে, হ্যাঁ, তিনটা আমের দাম হচ্ছে, ধরেন তিনটা তিন, আমি জাস্ট উদাহরণের জন্য বলতেছি, তিনটা তিন রকমের দাম দিয়ে আপনি কিনছেন। আপনি যাচ্ছেন যে তাদের গড়ে আমার কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে। তো গড়ে বের করার জন্য আমাদের কি করতে হয়, তিনটা যোগ করে তারপর সেগুলোকে ভাগ করতে হয় না? তাইলে তো আমি একটা ফাইনাল একটা অ্যান্সার পাবো। তিনটা অ্যান্সার থেকে আমরা এভারেজ বের করার কারণে কয়টা অ্যান্সার পাবো, একটা অ্যান্সার পাবো। তো সেম গোস টু হিয়ার, এখানেও সেম জিনিস করবো আমরা।
একটা মোলের যেই সকল আইসোটোপ আছে, ধরুন হাইড্রোজেনের তিনটা ছিল, ওই তিনটা মিলে আমরা কি করব, গড় করে একটা আপেক্ষিক ভর বের করবো তিনটার। এটাকেই বলতেছে মূলত মৌলের গড় আপেক্ষিক ভর। তাহলে দেখেন আমরা কিভাবে বের করি, আমরা একটু উদাহরণ যদি দিই, ধাপটা আমরা একটু পরে দেখতেছি। ঠিক আছে, ধাপটা এখন পড়লে হয়তো বুঝবেন না, আমরা যদি ডাইরেক্ট উদাহরণ থেকে বলি তাহলে সুবিধা হবে আপনাদের। মূলত সূত্রটা হচ্ছে এটা। তাহলে দেখেন প্রকৃতিতে, আপনার প্রশ্ন হচ্ছে এটা যে প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে 35 ক্লোরিন আর একটা হচ্ছে 37 ক্লোরিন। তো প্রকৃতিতে প্রাপ্ত এই যে 35 যে ক্লোরিনটা আছে, এটা শতকরা পরিমাণ নর্মালি পাওয়া যায় হচ্ছে 75%। এটা আপনাকে দিয়ে দিবে প্রশ্নে, একটা দেওয়া থাকবে, হয় দুইটাই দিয়ে দিবে প্রশ্নে, অথবা একটা দেওয়া থাকলে সমস্যা নেই। আপনার যদি একটা দেওয়া থাকে, আমার কাউন্টডাউন তো হয় 100%-এ, তো আমার যদি 75% একটা দেওয়া থাকে, তাহলে অপরটা অবশ্যই 25% হবে। জাস্ট 100 - 75, তাই না? তো আর 37টা পাওয়া যায় কতটুকু, 25% পাওয়া যায়। এখন আমাদের নিয়ম হচ্ছে কি, আমাদের নিয়ম হচ্ছে এই যে যে ভর সংখ্যা থাকে না, এটার সাথে তার শতকরা পরিমাণটা গুণ করা প্রত্যেকটা। আবার 37-এর সাথে 25 গুণ করে দেখেন তো আমরা এটা করছি কিনা। 35-এর সাথে 75% আর 37-এর সাথে 25%, আর মাঝখানে কি হয়, যেহেতু দুজনের অ্যাভারেজ বের করতেছি, তার মানে কি হয়, যোগ করব। আর এটা নিয়ম হচ্ছে আমাদের যেহেতু পার্সেন্টেজ ছিল, এই জন্য আমাকে 100 দ্বারা ভাগ করলে মূলত ক্লোরিনের যে আমাদের মূলত পর্যায় সারণীতে যে ভরটা আমরা ইউজ করি হিসাব নিকাশের জন্য, সেটা কিন্তু 35.5 এইভাবে আসছে। ঠিক আছে, এবার যদি ধাপগুলো দেখি, এই যে প্রথমে কোন মোলের প্রত্যেকটা আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ গুণ দিতে হবে, আমরা কিন্তু গুণ দিছি। তারপরে প্রাপ্ত গুণফলকে কি করতে হবে, ধাপ দিয়ে যোগ করতে হবে, আমরা করলাম যোগ। তারপরে জাস্ট 100 দ্বারা ভাগ করলে আমরা মৌলের কি পেয়ে যাব, গড় আপেক্ষিক ভরটা পেয়ে যাব। ঠিক আছে, এটা তো দেখলাম একটা প্রসেস। এবার যদি উল্টাটা চাই আমার, তাহলে আমরা কিভাবে যাবো সেটা আমরা দেখবো একটু পরে। যে এখানে উল্লেখযোগ্য যে পর্যায় সারণীতে ক্লোরিনের গড় আপেক্ষিক ভর কিন্তু 35.5 লেখা আছে। পর্যায় সারণীতে যে পারমাণবিক ভর লেখা আছে তা মূলত গড় আপেক্ষিক পারমাণবিক ভর, কারণ তার আইসোটোপ ছিল দেখে তার ভ্যালুগুলো এরকম পয়েন্ট আকারে আসছে। ঠিক আছে, পর্যায় সারণীতে। তো মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়ের প্রয়োগ কোথায়, যে মৌলের গড় আপেক্ষিক পরমাণু ভর থেকে আইসোটোপের শতকরা পরিমাণ বের করা যায়। প্রকৃতিতে যদি কোনো মৌলের দুইটা আইসোটোপ থাকে, তাহলে সেই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে ওই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ পাওয়া যায়। মানে জাস্ট উল্টাটা, যে আমার যদি জানা থাকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে হচ্ছে আমি তার শতকরা পরিমাণটা বের করতে পারি। আগের অঙ্কটা ঠিক উল্টাটা। আসেন তাহলে আমরা একটু দেখি, যেমন কপারের দুইটা আইসোটোপ আমাদের দেওয়া আছে, একটা হচ্ছে 63 আর একটা হচ্ছে 65। আর প্রশ্নে আমাদের দিয়ে দিচ্ছে তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, 63.5। তো আমরা যেহেতু জানি না যে কোনটা কত পার্সেন্ট আছে, এই জন্য ধরে নিছি 63 কপারটা প্রকৃতিতে পাওয়া যায় X%। তাহলে বাকি যে 65টা আছে সেটা কতটুকু পাওয়া যায় বলেন তো, 100 - X%। কেন 100 - X% বলেন? আমি একটু আগে বলছিলাম আপনাদেরকে যে যদি আমাকে আমার কাউন্টডাউন হয় 100-তে, 100% হিসাব নিকাশ হয়, যাই হোক না কেন, যাই জায়গায় থাক না কেন। তো একটার ভ্যালু যদি আপনি জানেন, ধরেন 75% যদি আমার প্রশ্নে দেওয়া থাকে, আমি যদি পরেরটা বাইর করতে চাই, তাহলে আমাকে 100% থেকে 75% মাইনাস করতে হবে না? যেহেতু দুইটা মিলে আমি জানি 100% হবে, তাহলে তো আমি জাস্ট মাইনাস করে দিলে পাবো। সেম টেকনিকটা আমরা এখানে খাটাইছি। আমরা যেহেতু ধরে নিয়েছি একটা X%, তাহলে বাকিটা কি হবে, 100 টোটালটা থেকে এই এক্সটা মাইনাস করলে তো আমি বাকিটা পাবো, তাই না? তো এখানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, আগের নিয়মে আমরা সলভ করবো, যে 63-র সাথে এক্স গুণ করছি, আবার 65-র সাথে 100 - এক্স গুণ করছি। এই যে 65-র সাথে 100 গুণ, তারপর মাঝখানে প্লাস 100 দ্বারা ভাগ। তো এটা আমরা জাস্ট এখানে ওরা শর্টকাটে করছে, আপনারা ডান পাশ বাম পাশ করবেন, সলভ করবেন, দেখবেন যে এটার অ্যান্সার কত আসবে, এক্স এর ভ্যালু কত আসবে। আমরা এক্স এর ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেশন করবো ডান পাশ বাম পাশ করে। ঠিক আছে, এই 63.5 বলতে এটা আসলে কি, এটা মূলত ছিল হচ্ছে যে আপনার প্রশ্নে যে আপেক্ষিক ভরটা দেওয়া ছিল সেটা। ঠিক আছে, যেহেতু আমরা এক্স এর ভ্যালুটা জানি না, নর্মালি এক্স এর ভ্যালু আর যদি বসায় দেখবেন যে 63.5 আসতো, কিন্তু আমাদের তো এটা লেফট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে এখন কি রাইট হ্যান্ড সাইড আপনাদের প্রশ্নে দেওয়া আছে, কারণ এটাও মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র। আর প্রশ্নে আমাদের ওদের একটা আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, তাহলে দুইটাকে আমরা সমান সমান লিখতে পারি। লিখার পরে জাস্ট সলভ করবেন, সলভ করার পরে দেখবেন যে এক্স এর ভ্যালু কত আসতেছে, 75% আসতেছে। আর যেহেতু এক্স এর ভ্যালু পাইছেন, তাহলে এখানে জাস্ট এক্স এর ভ্যালু বসাই দিলে 100 - 75 কত, 25%। বুঝে গেছে? আশা করি আপনার এই অঙ্কটা বুঝতে পারছেন। এই দুটো অঙ্কের যে কোনো একটা পরীক্ষায় নর্মালি আসে। ঠিক আছে, তো এটাতে গেল আপেক্ষিক পারমাণবিক ভর। এবার যদি আমাকে আণবিক ভর বের করতে বলে আপেক্ষিক, তাহলে আমরা কেমনে বের করবো? যে কোনো মৌলিক বা জৈবিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলেই প্রাপ্ত যোগফল হলো ওই অণুর আপেক্ষিক আণবিক ভর। কথাটা কঠিন মনে হইতে পারে, কিন্তু আমরা যদি উদাহরণ দিয়ে পড়ি তাহলে কিন্তু ইজি লাগবে। যে আমরা আগে উদাহরণটা দেখি কি বলছে। যেমন আমরা চাচ্ছি যে H2 যে অণুটা আছে, ঠিক আছে, এই এটার আণবিক ভরটা বের করতে চাচ্ছি। তাহলে আমরা কি করবো বলতো, এখানে হাইড্রোজেন কয়টা, H2 মানে কয়টা, দুইটা। তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত, একটা হাইড্রোজেন পরমাণু যদি এক হয়, তাহলে দুইটার কত হবে, 1 × 2, 2 × 2। তাহলে তার আণবিক ভর কত হইলো, 2 হইলো।
ঠিক আছে, এটা তো গেল আপনার একদম সিম্পল, মানে একটা ছিল অণু, তাই না? এখন যদি যৌগিক পদার্থ থাকে, যে এরকম কমপ্লেক্স আকারে থাকে, তাইলে আমরা কেমনে বাইর করবো? যে এখানে আমাদের দেখেন তো, হাইড্রোজেন কয়টা? দুইটা। সালফার কয়টা? একটা। অক্সিজেন কয়টা? চারটা। তাহলে আমরা যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট মৌল আছে এখানে, তাদের সবার মাঝখানে মনে মনে কি ধরে নিব? প্লাস ধরে নিব। যেমন আসেন, হাইড্রোজেনের একটার পারমাণবিক ভর কত? এক। তাহলে আর কয়টা আছে? দুইটা আছে, তাহলে 1 × 2। তারপর হাইড্রোজেনের পরে দেখতেছি নতুন একটা মৌল, তাহলে এই জন্য আমরা দিয়ে দিচ্ছি কি? প্লাস চিহ্ন। তারপরে হচ্ছে সালফার। সালফার একটা পরমাণুর ভর কত? 32। আপনারা পরের সময় এটা দেখবেন, এগুলো মুখস্থ রাখতে হবে। অক্সিজেনের কত? 16। একটার 16, তাহলে চারটার কত হবে? 16 × 4। টোটাল সবগুলো যেহেতু ডিফারেন্ট মৌল, তাহলে সবাইকে যোগ করে দিলাম। যোগ করার পর কত পাইছি? 98। এবার আসেন কাকে ওটা পড়ি, যে কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে, যে যে পরমাণু, তিন ধরনের পরমাণু যে আমরা পাইছি, তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে দেখেন তো। তাদের আপেক্ষিক পারমাণবিক ভরটাকে আমি, এখানে কয়টা আছে? দুইটা ছিল দেখে 2 দ্বারা গুণ করছি। এখানে একটা ছিল দেখে 1 দ্বারা গুণ করছি। এখানে অক্সিজেন চারটা ছিল দেখে 4 দ্বারা গুণ করতেছি। এই যে তাদের নিজ নিজ পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে তাদের মাঝখানে যদি যোগ করে দেই, তাহলে আমি কি পেয়ে যাব? অণুর আপেক্ষিক আণবিক ভরটা পেয়ে যাও। এবার কিন্তু আপনাদের ইজি লাগবে, আমরা উদাহরণ দেখে ফেলছি। তাহলে আমরা বুঝতে পারছি এটা কেমনে বাইর করে, তাহলে তার কাকে বলাটা লেখা কিন্তু ইজি, মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, বুঝে বুঝে লিখলেই হয়। তো এরপরে জাস্ট রিডিং পড়া। লাস্ট টপিক আমাদের এই চ্যাপ্টারে, যে তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। যে আইসোটোপটা রেগুলার লাইফে আমরা কোন কোন সেক্টরে ইউজ করি। যে অধ্যায়ে আমরা আইসোটোপ সম্পর্কে জেনেছি, কিছু কিছু আইসোটোপ আছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্ত হয়, মানে কি নিজে নিজে ভেঙে আলফা, বিটা, গামা ইত্যাদি তেজস্ক্রিয় রশ্মি কি করে? নির্গত করে। একটা মৌলের যে সকল আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করে, তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। যেই আইসোটোপ গুলো থেকে এরকম রশ্মি বের হয়, সেগুলোকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। তো এখন পর্যন্ত এই ধরনের আইসোটোপের সংখ্যা প্রায় 3000-এর থেকেও আরো বেশি। তো এদের মধ্যে কিছু কিছু প্রকৃতিতে পাওয়া গেছে, অন্যগুলো গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। বিভিন্ন আইসোটোপ এবং তাদের তেজস্ক্রিয়তা নিয়ে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাই এখানে শুধু তাদের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করা হবে। ডিটেলস নিয়ে বললো না এটা, কারণ ফিজিক্সে আপনারা পড়বেন সেটা। তো তেজস্ক্রিয় আইসোটোপের নিয়ন্ত্রিত ব্যবহার দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, যেটা মানে অন্যভাবে করা দুঃসাধ্য ছিল। বর্তমানে তেজস্ক্রিয় আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্য বীজ সংরক্ষণে, বিদ্যুৎ উৎপাদনে, কোনো কিছুর বয়স নির্ণয় সহ আর অনেক ক্ষেত্রে মূলত আইসোটোপটাকে ব্যবহার করা হয়। যেমন চিকিৎসা ক্ষেত্রে যদি আমরা দেখি, চিকিৎসা ক্ষেত্রে কোথায় কোথায় ইউজ হয়, যেমন রোগ নির্ণয়। যে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যে করি, বিভিন্ন এক্স রে থাকে, তারপর হচ্ছে আপনার এমআরআই থাকে, এগুলোতে কিন্তু এরকম তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। যেমন আইসোটোপ ব্যবহার করে একজন রোগী রোগাক্রান্ত স্থানে ছবি তোলা সম্ভব। এই পদ্ধতিতে ইনজেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপের টেকনিশিয়ান 99, যে মৌলটা আছে, তার আইসোটোপকে শরীরের ভিতরে প্রবেশ করানো হয়। এই আইসোটোপ যখন শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয়, তখন ওই তেজস্ক্রিয় আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে, তখন বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানের ছবি তোলা সম্ভব। এই তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা। এটা 6 ঘন্টা পর্যন্ত থাকে, এরপরে নিষ্ক্রিয় হয়ে যায়। তাই সামান্য সময়ের এই তেজস্ক্রিয়তা শেষ হয়ে যায় বলে এটা অনেকটা কি নিরাপদ, আমাদের শরীরের জন্য অতটা ক্ষতিকর না। এবার শোনো, রোগ নিরাময়ে দূর করতে, যে সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ 113 আয়োডিন সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। এই আইসোটোপ থাইরয়েডে পৌঁছায়। এই আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত হয় এবং থাইরয়েড ক্যান্সার কোষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এছাড়া ইরিডিয়াম আইসোটোপ ব্রেন ক্যান্সার নিরাময়েও কিন্তু ব্যবহার করা হয়। টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ কোবাল্টের 60 ব্যবহার করা হয়। 60 কোবাল্ট থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে দেয়। রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসাও কিন্তু ফসফেটের 32 যে আইসোটোপটা আছে তাকে ব্যবহার করা হয়। দেখছেন, অনেক রকম আইসোটোপ কিন্তু রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। এরপর যদি সেক্টর যদি আসে আমরা কৃষি ক্ষেত্রে, যেমন ফসলের পুষ্টিতে, ফসলের পুষ্টির জন্য জমিতে পরিমাণ মতো সার ব্যবহার করতে হয়। সার হচ্ছে মূল্যবান বস্তু, তাই অতিরিক্ত ব্যবহার করা আর্থিক কি ক্ষতির কারণ, অনেক টাকা পয়সা খরচ হয়। একদিকে প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার পরিবেশের জন্য কিন্তু ক্ষতির কারণ, অপরদিকে প্রয়োজনের চেয়ে কম পরিমাণ সার ব্যবহার করলে আবার ফসলের উৎপাদন কি হয়ে যায়? কমে যায়। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কি পরিমাণ নাইট্রোজেন ও ফসফরাস আছে তা জানা যায়। আর তা জেনে জমিতে আরো কি পরিমাণ নাইট্রোজেন আর ফসফরাস আমাদেরকে দিতে হবে, সেটা আমরা হিসাব করতে পারি। উদ্ভিদ মূলের মাধ্যমে তেজস্ক্রিয় নাইট্রোজেন ও তেজস্ক্রিয় ফসফরাস গ্রহণ করে তার উদ্ভিদের শরীরে বিভিন্ন অংশে শোষিত হয়। এসব তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে এই তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত পরিমাপ করা হয়। এটা একটা প্রসেস, গাইগার মুলার কাউন্টার নামের একটা প্রসেস আছে, যেটা দিয়ে আমরা কি করতে পারি? শনাক্ত করতে পারি এবং সেটা পরিমাপ করতে পারি। এবার নেক্সট ব্যবহার যদি আমরা দেখি কৃষিক্ষেত্রে, সেটা হচ্ছে ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ। যে ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় সবসময় মারাত্মক হুমকি স্বরূপ। এগুলো যেমন ফসলের উৎপাদন কমায়, তেমনি এদের মাধ্যমে রোগ জীবাণু কিন্তু উদ্ভিদে প্রবেশ করে। এসব পোকামাকড় ধ্বংস করার জন্য ফসল এবং জমিতে কীটনাশক দেওয়া হয়।
এই কীটনাশক পরিবেশ ও আমাদের শরীরের জন্য কিন্তু খুব ক্ষতিকর। শুধু তাই নয়, এই কীটনাশক ক্ষতিকারক পোকামাকড়ের সাথে সাথে অনেক উপকারী পোকামাকড়ও কি করে দেয়, মেরে ফেলে। তো তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহারের মাধ্যমে জানা সম্ভব হয়েছে সর্বনিম্ন কতটুকু পরিমাণ কীটনাশক একটা ফসলের জন্য ব্যবহার করা যায়, এটা যাতে এক্সট্রা না হয়ে যায় সেটার দিকে আমরা আইসোটোপের মাধ্যমে খেয়াল রাখতে পারি। তারপর হচ্ছে ফসলের মনোন্নয়নে, যে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মির নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে উন্নত মানের ফসল উৎপাদন করে, মানে উন্নত প্রযুক্তির যে সার ধান এগুলো উৎপন্ন হয় এগুলো কিন্তু তেজস্ক্রিয়ের মাধ্যমেও কিন্তু উৎপাদন করা সম্ভব। 3 নম্বর সেক্টর যদি আমরা দেখি সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। কিছু কিছু পরমাণুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করলে, অর্থাৎ ফিশন বিক্রিয়া ঘটালে প্রচুর পরিমাণে তাপ শক্তি নির্গত হয়। ফিশন বিক্রিয়া কি? ফিশন বিক্রিয়া হচ্ছে যে কোনো কিছু কিছু পরমাণুতে ভেঙে, মানে বড় একটা পরমাণুকে আমি যদি ভাঙি সেগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে ভাঙে এবং সেগুলো থেকে প্রচুর পরিমাণে রশ্মি বের হয়, তেজস্ক্রিয় রশ্মি। তো এই তাপশক্তি ব্যবহার করে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমরা সেটাকে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলে, যা বাংলাদেশের রামপালে কিন্তু আছে, তাই না? তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের 4র্থ অধ্যায়ে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলাদেশের পাবনা জেলার রূপপুরে বাংলাদেশ সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। এটা যেহেতু আগের বই, অলরেডি স্থাপন করা হয়ে গেছে। তো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। মূলত কিন্তু এটাই কিন্তু হচ্ছে এখনকার রূপপুরে যে বিদ্যুৎ কেন্দ্রটা এখনই স্টাবলিশ হয়ে গেছে, সেখান থেকে কিন্তু সারা বাংলাদেশে বিদ্যুতের সাপ্লাই হয়। ঠিক আছে, হিউজ পরিমাণে। এই যে ছবিটা ছিল এরকম, বাস্তবে কিন্তু এরকমই বানানো হয়েছে, রাশিয়ার সহায়তায় কিন্তু এটা বানানো হয়েছে। তো এরপর যদি আমরা দেখি তেজস্ক্রিয় আইসোটোপের কিছু ক্ষতিকর প্রভাব আছে। উপকারের কথা তো জানলাম, এবার অপকারের কথাটা একটু জানি। তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের অনেক উপকার আসে সে কথা সত্য, কিন্তু এটি আমাদের জন্য ক্ষতির কারণও হইতে পারে। যেমন তেজস্ক্রিয় আইসোটোপ থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়ে তা কোষের জিনগত পরিবর্তন ঘটাতে পারে, যার ফলাফল হিসেবে ক্যান্সারের মতো রোগও কিন্তু হইতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটছিল, তার জন্য কয়েক লক্ষ জীবন কিন্তু ধ্বংস হয়ে গেছে। আর 1986 সালে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্ঘটনা ঘটছিল, তার ফলেও কিন্তু অনেক মানুষজন মারা গেছে, ওই এলাকার পরিবেশ দূষণ ঘটছে। আপনারা যারা রাশিয়ার চেরনোবিলের ঘটনাটা জানেন, এটা নিয়ে একটা কিন্তু সিরিজ আছে। আপনারা যারা এগুলো নিয়ে ইন্টারেস্টেড ফিল করেন সেগুলো কিন্তু দেখতে পারেন, আমি নিজেও দেখছি, এটা খুব ভালো একটা সিরিজ। আপনারা চাইলে এটা কিন্তু দেখতে পারেন, তাহলে জানতে পারবেন যে সেখানে দুর্ঘটনা কিভাবে হয়েছিল। ঠিক আছে। তো এই তো, এই চ্যাপ্টার এখানে আমাদের ক্লোজ। আপনাদের আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থেকে থাকে বা এই চ্যাপ্টার রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনারা যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন নাই সেগুলো দেখে নিতে পারেন, সেখানেও সমস্যা থাকতে পারে। সব সব সমস্যা মিলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি কিন্তু কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে থাকি। আর যদি আপনাদের বেশি কোনো সমস্যা ফেস করেন, আপনারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের জন্য ক্লাস 9-এর জন্য আলাদা এবং ক্লাস 10-এর জন্য আলাদা গ্রুপ পেয়ে যাবেন। সেখানে আপনারা জয়েন হয়েও কিন্তু আমাকে ডিরেক্ট কোশ্চেন আস্ক করতে পারেন, আমি সেখানে কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝখানেও ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।